ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, দ্বিতীয় পত্র, নবজাতক প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা। অধ্যায় হচ্ছে 4, সেকেন্ড পেপারে কোড 274, তোমরা সবাই জানো। আজকে আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। এখন দেখো যে তোমাদের এর আগে আমি কোন চ্যাপ্টারটা পড়িয়েছিলাম, একজন একটু আমাকে বলতে পারবে? বলো। যে আগে আমি পড়িয়েছিলাম যে গর্ভবতী মায়ের যত্ন ও নিরাপদ মাতৃত্ব, আর আজকে হচ্ছে নবজাতক প্রসূতি মায়ের যত্ন ও শিশুর টিকা। গর্ভবতী মা কাকে বলা হয় আমি আগে বলেছি। এখন প্রসূতি মা, নবজাতক প্রসূতি মা, মায়ের যত্ন এবং শিশুর টিকা। যেমন আমরা এখন দেখো যে মানে নবজাতক কাল বা নবজাতক কাকে বলা হয়, যে শিশু ভূমিষ্ঠ হওয়া থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতক কাল বলে, অর্থাৎ 14 দিন। মানে একটি বাচ্চা জন্মাবার পর থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতক কাল বলা হয় বা নবজাতক বলা হয়। তো এখানে দেখো যে জীবনের পরিধিতে বিকাশের অন্যান্য সময়ের তুলনায় এটি একটি সংক্ষিপ্ত কাল, মানে খুব অল্প সময় নবজাতক কালটা আর কি। আস্তে আস্তে ধাপে ধাপে মানে একটা শিশু জন্মাবার পর তার প্রতিদিন একটু একটু করে তার পরিবর্তন হয়। যদি একটা সুস্থ স্বাভাবিক শিশু হয় তাহলে কিন্তু তুমি বা আমরা নিজেরাই বুঝতে পারবো যে তার স্বাভাবিক অবস্থাটা, যে সে এইভাবে বাড়ছে। এ সময় নবজাতককে নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয়। মানে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন সে একটা অবস্থায় থাকে, আর যখন একটা জন্মাবার পর একটা আলাদা পরিবেশে চলে আসে তখন তাকে কি করতে হয়, যে ওই পরিবেশের সাথে যেন সুন্দরভাবে সে অ্যাডজাস্ট হতে পারে, তাদের সেই অনুযায়ী তাকে পরিচর্যা করতে হয়। যেমন পরিবারের একটি নবজাতকে আগমনের অনেক পরিবর্তন দেখা যায়। এই সময় পরিবারের দৈনন্দিন কাজেরও বেশ পরিবর্তন আসে। মা বাবা পরিবারের সদস্যদের নিয়ে মোটামুটি ভাবে একটি প্রস্তুতি গ্রহণ করে। তাই প্রস্তুতির মহড়া যদি প্রাথমিক পর্যায়ে শুরু হয় তাহলে শিশুকে বরণ করে নিতে কারো অসুবিধা হয় না। মানে আমাদের যখন পরিবারে একটি শিশু জন্ম হবে, মনে করো যে আমরা একটা রুটিন আমাদের অনুযায়ী আমরা চলি, কিন্তু যখনই একটা নতুন শিশু একটা পরিবারে জন্মাবে তখন কি হয়, সেই পরিবারের পুরো রুটিনটা পরিবর্তন হয়। যেমন আমরা মনে করি যে না, সকালে উঠে এভাবে 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 করবো, কিন্তু সব সময় মনে হয় কি যে একটু তুমি যদি পরবর্তী দিনের বিষয়টা একটু চিন্তা করে একটু রুটিনের মতো করে নিই আমরা, তাহলে কিন্তু এই নবজাতক বা ছোট শিশুটিকে যত্ন নিতে এবং তাকে ভালো করে পরিচর্যা করার জন্য, মানে আমি বা তুমি বা যে পরিবারের সদস্যরা একটু ভালোভাবে তাকে যত্ন নিতে পারবে। যাই হোক, এখন পরবর্তী যে স্লাইডে দেখো যে নতুন শিশুর আগমনে পরিবারের প্রস্তুতি। মানে নতুন শিশুর আগমনে পরিবারের প্রস্তুতি হচ্ছে যে আমাদের যখন আমরা মনে করি যে একটি বাচ্চা আমাদের পরিবারে আসবে, সেটা তো আমরা এই গর্ভাবস্থায় আগেই পড়িয়েছি, তখন প্রত্যেকটা পরিবারেরই একটা প্রস্তুতি থাকবে। মানে এটা কিন্তু আমরা সবাই জানি, নিজেরাই জানি যে না, আমাদের বাড়িতে একটা বাচ্চা এতদিন, প্রত্যেক মাস এক মাস করে করে হতে হতে 10 মাস যখন হয়, যখন বাচ্চা জন্মাবার সময় হয়,
তখন পরিবারের সবারই একটা প্রস্তুতি থাকে, আনন্দ থাকে, হ্যাঁ, যে বাচ্চা আসবে, আমাদের এই নতুন শিশু, আমরা এইভাবে যত্ন করবো, কেউ একটা পরিকল্পনা থাকে সবার। কিন্তু এখন দেখো যে এখানে কিছু পয়েন্ট আছে, যে আমরা যখন একটা নতুন শিশুর আগমনে আমরা প্রত্যেকটা পরিবারের কি কি প্রস্তুতি থাকতে হবে। যেমন স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতাপূর্ণ সম্পর্ক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা পরিবার থেকে যখন হাজবেন্ড ওয়াইফ থাকে, হাজবেন্ড ওয়াইফের সাথে সমঝোতাপূর্ণ সম্পর্ক তো থাকতেই হবে। তাছাড়া পরিবারের অন্যান্য সদস্য যারা আছে সবার সাথে, যেমন গর্ভবতী মায়ের প্রতি একটা সখ্যতাপূর্ণ সম্পর্ক রাখতে হবে। যেমন এবং প্রতি মাসে একবার করে ডাক্তার, যেমন চিকিৎসকের সঙ্গে প্রস্তুতি, মানে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এবং মানে আমার কোনো প্রবলেম নেই, তারপর মনে করবে যে না, কোনো সমস্যা তো হচ্ছে না, আমি কেন ডাক্তারের কাছে যাব, কিন্তু তা কিন্তু না। প্রত্যেক 1 মাস অথবা 2 মাস অন্তর আমাদেরকে একটা রুটিন চেক আপ অবশ্যই গর্ভবতী মাকে করাতে হবে। যেমন পরিবারের অন্যান্য সদস্যদের প্রস্তুতি, মানে বাচ্চাটা পরিবারের জন্মাবার আগে প্রত্যেকটা পরিবারের সদস্যদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তার মায়ের অনুপস্থিতিতে পরিবারের সদস্যদের প্রস্তুতি, মায়ের মানসিক প্রস্তুতি, এই হচ্ছে তোমাদের যে নবজাতকের আগমনে পরিবারের প্রস্তুতি। যেমন স্বামী স্ত্রীর মধ্যে দেখো কি কি ধরনের ইয়ে থাকতে হবে, যে প্রত্যেক শিশুরই স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী, জন্মকালীন সময় থেকে তাদের নিজ নিজ ব্যক্তি স্বাতন্ত্র বিকাশ লাভ করতে থাকে। শিশুর আবেগিক বিকাশ যে কেমন করে হবে সেটি নির্ভর করে তার মা এবং বাবার উপরে। প্রথমেই তোমাদের বলি যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, সে কি করবে, তার বাবা মাকে দেখেই সে বড় হতে থাকবে, এবং তার ব্যক্তিত্বটা ঠিক ওইভাবেই গড়ে উঠবে। এবং যখন দেখবে যে বাবা মার মধ্যে কোনো সমস্যা বা কোনো ধরনের সমস্যা তৈরি হচ্ছে, তখন বাচ্চার উপরে সে মানসিক চাপ পড়বে, এবং তার ওই ব্যক্তিত্ব বিকাশ বলো, যেমন তার যে বেড়ে ওঠা, সবকিছুতেই একটা বাধার সৃষ্টি হবে। তারপরে দেখো যে চিকিৎসকের সঙ্গে প্রস্তুতি, গর্ভাবস্থা নিশ্চিত হওয়ার সাথে সাথে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। আমি আগেও বলেছি, চিকিৎসক গর্ভবতী মায়ের ওজন পরীক্ষা করেন, তাছাড়া রক্ত পরীক্ষা, যেমন রোগীর রক্ত শূন্যতা আছে কিনা, মানে এই বিষয়গুলো কিন্তু তোমাদের আমি আগে বলেছি, যে গর্ভাবস্থায় চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এবং প্রাথমিক অবস্থায় কিছু টেস্ট আছে, যেমন ইউরিন, ব্লাড, ডায়াবেটিস, প্রেশার, বা এই জাতীয় জিনিসগুলা প্রত্যেকটার একটা রুটিন চেক আপ করতে হবে। তারপরে দেখো যে পরিবারের অন্যান্য শিশুদের প্রস্তুতি, মানে অনেক সময় কি হয় যে মানে প্রথমে একটা বেবি আছে, দ্বিতীয় আরেকটা বেবি হচ্ছে, তখন প্রথম বেবিটা কি করে, যে তার মধ্যে একটু সমস্যা হয়, যেটা তোমার সে খুব জেলাস ফিল করে। সে জেলাস ফিল করে যে আমি ওই বাচ্চাটা জন্ম হলে তার কি হবে, তাকে দেখবে না, বা তার প্রতি একটু খেয়াল কম হবে বাবা মায়ের, এই জন্য তার মধ্যে হয় কি একটু হিংসাত্মক ভাব চলে আসে। কিন্তু তাকে কি করতে হবে, যে না, যে ওইভাবেই প্রস্তুতি করতে হবে, নিতে হবে, যে তার মানসিক অবস্থার দিকে খেয়াল রাখতে হবে। যেন আমরা দেখেছি, যেমন বড় বেবিটা ছোট, মানে তখন কি হয়, বড় বাচ্চাটার প্রতি একটু খেয়াল কম হয়, ছোটটার প্রতি একটু খেয়াল বেশি থাকে, যে ছোট বেবি তার প্রতি যত্নশীল হয়, তখন তার মনে একটু কষ্টর সৃষ্টি হয়। যেমন এখানে দেখো তোমাদের যে পরিবারের অন্যান্য শিশুদের প্রস্তুতি, নতুন শিশুর আগমন সম্পর্কে বড় শিশুকে বড় শিশুকে
পরিবারের অন্যান্য শিশুদের প্রস্তুতি, যেমন তুমি আমি নিজের ভাষায় যতটুকু বললাম এভাবেও হবে। যেমন পরিবারের অন্যান্য শিশুদের কি কি ধরনের প্রস্তুতি নিতে হবে, যে শিশুর আগমন সম্পর্কে তাকে আগেই শুরু থেকে ধারণা দিতে হবে, তাহলে হঠাৎ করে সে মন খারাপ করবে না। যেমন অনাগত শিশু সম্বন্ধে তাকে ধারণা দিলে হঠাৎ করে নতুন অবস্থা মেনে নিতে তার অসুবিধা কম হবে। যেমন নতুন শিশুর আগমনের পর তাকে ছোটখাটো কোনো কাজ করতে দিতে হবে। নতুন শিশুটির প্রতি অতিরিক্ত মনোযোগ যেন বড় শিশুটির কষ্টের কারণ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। বড় শিশুকে শেখাতে হবে ত্যাগ স্বীকার এবং নিজের জিনিস অন্যের সঙ্গে ভাগাভাগি করা। যাই হোক, আমি তোমাদের এই কথাগুলো বলেছি যে এইটা হচ্ছে যে প্রথমে যে বড় শিশুটাকে একটা সুন্দর করে ধারণা দিতে হবে, তার যেই হোক, ভাই হোক, বোন হোক, যে সে তোমারই একটা অংশ এবং তুমি তাকে খেয়াল রাখতে হবে তোমার। যেমন মায়ের অনুপস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের প্রস্তুতি। যেমন মায়ের অনুপস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের প্রস্তুতিতে, যেমন শিশুর জন্মকালীন সময়ে সংসারের যাবতীয় কাজ কিভাবে পরিচালিত হবে সে সম্বন্ধে গর্ভবতী মায়ের আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবারের শৃঙ্খলা বজায় রাখতে হবে। সন্তান প্রসবের পরেও মা বেশ দুর্বল বোধ করেন এবং কাজকর্ম তেমন করতে পারেন না, তাই শিশুর দেখাশোনা এবং অন্যান্য পারিবারিক কাজের দায়িত্ব আত্মীয় স্বজন অথবা অন্যান্য কাজের লোকের কাছে ন্যস্ত করতে হবে। অন্যথায় তিনি নিজের দিকেও নজর দিতে পারবেন না, নবজাতকের প্রতিও চরম অবহেলা হবে। এইটা হচ্ছে যে এটা আমরা সবাই জানি যে মায়ের অনুপস্থিতিতে, যেমন মা যদি অন্য কাজে ব্যস্ত থাকে তাহলে তার মার এই সময় নবজাতককে মায়ের বেশি সময় দিতে হবে। এই দিকে খেয়াল রেখে যে পরিবারের যে অন্য কাজগুলো থাকে এগুলো পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ভাগ করে দিতে হবে। এখন আমরা দেখব যে মায়ের মানসিক প্রস্তুতি। মায়ের মানসিক প্রস্তুতির মধ্যে যে দেখো যে মায়ের মানসিক প্রস্তুতিতে নারীর অবস্থা, নারীর জন্য গর্ভাবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময় দুশ্চিন্তা তাকে খুব বেশি আচ্ছন্ন করে থাকে, যার জন্য গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে। গর্ভবতী মা যদি মনে করেন গর্ভাবস্থা তার জন্য অনেক আনন্দের এবং আকাঙ্ক্ষিত, তাহলে তিনি মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকবেন। কখনো কখনো শারীরিক অবস্থাও সামাজিকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু তিনি যদি এটাকে সাময়িক ব্যাপার বলে মনে করেন, যেমন এখানে বিষয়টা হচ্ছে যে অনেক সময় গর্ভাবস্থায় অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। যেমন একজন খুব বাইরে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া পছন্দ করতেন, কিন্তু এই সময় না সমস্যার কারণে সে হয়তো বের হতে পারছে না, তখন অনেক সময় মনে করতে পারে মানসিকভাবে সে কষ্টে পড়ে যেতে পারে যে না কেন আমি পারছি না বা এই ধরনের বিষয়। কিন্তু এই বিষয়গুলা মাথায় আনা যাবে না। তখন কি হবে, যদি সারাক্ষণ সে মনে করে কেন আমি বের হতে পারছি না, কেন আমি ঘোরাফেরা করতে পারছি না বা এই ধরনের বিষয় যদি থাকে, তখন দেখা যাবে যে তার নিজেরও ক্ষতি হবে, বাচ্চারও ক্ষতি হবে। এই জন্য পরিবারের অন্যান্য সদস্যদের বা হাজবেন্ড বলো, তাকে এমন ভাবে রাখতে হবে যেন এই জিনিসগুলা তার মধ্যে সে ফিল না করে। যদি তাকে একটা সুস্থ শারীরিক এবং মানসিক ভাবে আমরা তাকে সুস্থ রাখতে পারি, তাহলেই সে একটা সুস্থ সবল সুন্দর বাচ্চা জন্ম দিতে পারবে। যাক, পরবর্তীতে দেখো যে কি আছে, সদ্যজাত শিশুর জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি। মানে একটা নবজাতক জন্ম হওয়ার পরে যে আমরা কি কি বিষয়ে প্রতি খেয়াল রাখবো, মানে আমরা কিন্তু জানি যে বাচ্চা জন্মাবার আগে আমাকে কি করতে হবে, যে কি কি জিনিসগুলা প্রস্তুত করতে হবে। যেমন আগে থেকেই খেয়াল রাখতে হবে যে কোন কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন একটা বাচ্চা এখানে সদ্যজাত শিশুর জন্য প্রয়োজনীয়
দ্রব্যাদি, মানে কি কি জিনিস আমরা কিন্তু এমনি জানি যে একটা নতুন শিশু জন্মাবার আগে আমাদের কি কি প্রয়োজন হয়, মানে আমরা কি কি প্রস্তুতি নিব। যেমন আমরা কিন্তু বই না পড়লেও জানি যে বাচ্চার জন্য একটা জামা কাপড়, বিছানা, তারপরে হচ্ছে গোসলের সামগ্রী, হ্যাঁ, যে এই ধরনের জিনিসগুলা আমাদের প্রয়োজন হবে। তো আগে থেকেই আমরা আমরা যেটা দেখেছি যে নতুন শিশু জন্মাবার সময় ওকে আরামদায়ক কিছু কাপড় তার জন্য রাখতে হবে। হ্যাঁ, তো সেখানে দেখো আমরা হালকা রঙের কি কি জামা কাপড় ব্যবহার করব। তার মধ্যে দেখো যে সব প্রস্তুতি শেষ পর্যায়ে নতুন শিশুর আগমনের জন্য তার ব্যবহার্য সামগ্রীর প্রতি দৃষ্টি আমাদের দিতে হবে। যেমন কি কি জামা কাপড়, বিছানা, গোছলের সামগ্রী। তো এখানে হালকা রঙের সুতি জামা, ছোট তোয়ালে, ডায়পার, ওয়েট টিস্যু, শীতের সময় শিশুর জন্য সোয়েটার, মোজা, টুপি, মানে এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জামা কাপড়ের মধ্যে। তারপরে বিছানার মধ্যে দেখো যে ছোট তোষক, কাঁথা, বড় তোয়ালে, তারপরে ছোট বালিশ, কোল বালিশ, রাবার ক্লথ, মশারি, ছোট কম্বল, কাপড় রাখার ঝুড়ি। এই জিনিসগুলা কিন্তু দেখো বইয়ে আছে এবং আমরা কিন্তু নিজেরাই জানি যে আমরা যখন বাচ্চা জন্ম হবে এই জিনিসগুলো আমাদের হাতের কাছে সব সময় রাখতে হবে। ঝুড়ি রাখতে হবে, একটা ব্যাগ রাখতে হবে যেন বাচ্চার প্রয়োজনীয় কাপড় চোপড় গুলো আমরা হাতের কাছে রাখতে পারি। তারপরে একটা ছোট মশারি রাখতে হবে, তারপরে তোমার ছোট তোষক রাখতে হবে, মানে ছোট শীতের জন্য একটা ছোট কম্বল রাখতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলোর প্রতি আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। এখন দেখো যে গোসলের সামগ্রীর মধ্যে কি হয়। আমরা কি করব, যে ছোট বাচ্চাকে কি আমরা যে সাবান ইউজ করি বা যা ইউজ করি তা দিয়ে করা যাবে? বলো একজন। এই পর্যন্ত যা আমি বলেছি কোনো প্রবলেম আছে বলো? জি না ম্যাম। আচ্ছা, মানে কোনো প্রশ্ন করো না তোমরা? বুঝতে পারি না তো যে তোমরা বুঝতে পারছো কিনা বা কোনো প্রশ্ন আছে কিনা। মানে আমি যেভাবে তোমাদের ক্লাস নিচ্ছি বা পড়াচ্ছি তোমাদের কি ক্লিয়ার? সব পরে বুঝতে পারো বই দেখে? জি ম্যাম। আচ্ছা, আপনি শর্টকাটে বলে দেন, আমাদের আর কি বই ডিটেলসে পড়তে হয় আর কি, এটাই। হ্যাঁ হ্যাঁ, সেই তো। এখন যদি আমি ডিটেলসে আমি পড়াতে যাই তোমাদের, তাহলে কিন্তু আমি আমার মানে নিজের ভাষাটাও বলি, কিছুটা বই থেকেও বলি। যেমন পরে তোমরা ডিটেলসে পড়ে নিবে, কারণ এতটা বলতে গেলে দেখা যাবে যে আমার এই টাইমে হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, জি ম্যাম। এখন দেখো যে এটা তো আমরা আসলে জানি যে গোসলের মানে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু আমরা নিজেরা সবাই জানি, জানি না যে একটা নবজাতক জি ম্যাম। হ্যাঁ, সবাই জানি। তারপরেও এই বিষয়গুলো অনেক সময় হয় কি যে আমরা জেনেও জানি না বা কাজটা করতে চাই না। কিন্তু আমরা যদি সবাই এই নিয়ম অনুযায়ী চলি তাহলে একটা নবজাতক শিশু জন্মাবার পর বা গর্ভবতী মায়ের যত্নের পর একটা সুন্দর স্বাভাবিক শিশু জন্ম হতে পারে। একটু সামান্য ভুলের জন্য আমাদের কিন্তু একটা বাচ্চার সমস্যা হতে পারে বা মায়েরও যে কোনো ধরনের সমস্যা হতে পারে। যেমন গোসলের সামগ্রী, এটা একটা বড় মানুষ যেটা নিয়ে সাবান অনেকেই মনে করতে পারি না থাকে এটা দিয়েই করে ফেলি, তা কিন্তু হবে। কিন্তু সে যে বাচ্চাটা ওই যে সে পেটে যখন থাকে তখন একটা পরিবেশের মধ্যে সে থাকে, যখন হুট করে এই পরিবেশে আসে তখন তাকে আস্তে আস্তে এই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করানোর জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো আমাদেরকে অবলম্বন করতে হয়। যেমন গোসলের সামগ্রীর মধ্যে দেখো যে প্লাস্টিকের বড় গামলা, নরম গোসলের সাবান, তারপর তেল, শ্যাম্পু, কাপড় জীবাণুমুক্ত করার জন্য ডেটল বা স্যাভলন, এই জাতীয় জিনিসগুলা আমরা সব সময় হাতের কাছে রাখবো। তারপরে দেখো তোমাদের যে আরেকটু বিষয় হচ্ছে নবজাতকের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য ওর মধ্যে কি কি নবজাতক, তারপরের যে পয়েন্টটা আছে যে নবজাতক সম্পর্কে আমি তোমাদের বলেছি যে নবজাতক কাকে বলে, এটা কিন্তু একটা শর্ট কোয়েশ্চেনও হবে তোমাদের। হ্যাঁ, মানে এই নবজাতককে আমাদের পরিবেশে আমাদের সাথে অ্যাডজাস্ট করানোর জন্য কি কি বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে এখানে আছে। যেমন দেখো যে তার তাপমাত্রা, শ্বাস প্রশ্বাস, খাদ্য খাদ্য গ্রহণ, নিষ্কাশন প্রক্রিয়া, এই জিনিসগুলোর প্রতি তাকে খেয়াল রাখতে হবে। যে এখানে দেখো যে কি আছে যে নবজাতক
শিশুর 14 দিন আমি বলেছি 2 সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতক কাল বলে। বিকাশের অন্যান্য সময়ের তুলনায় এটি মানে খুব সংক্ষিপ্ত সময়, কিন্তু এটাকে দেখো যে নবজাতক কালকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রসব পরবর্তী সময় এবং নবজাতক কাল। প্রসব পরবর্তী সময়টা কোনটা দেখো, যে জন্মের পর 15 থেকে 30 মিনিট এই স্তরের স্থায়িত্বকাল। তোমাদের এটা একটা শর্ট কোশ্চেন থাকতে পারে যে প্রসব পরবর্তী সময় কতটুক সময়, যেমন 15 থেকে 30 মিনিট এই স্তরে নাভিরজ্জু থেকে শিশুকে বিচ্ছিন্ন করা হয় এবং পৃথক ও স্বাধীন সত্তা হিসেবে শিশুর শ্বাস, রক্ত সঞ্চালন, রেচন প্রভৃতি কার্যক্রম শুরু হয়। আর নবজাতক কাল তো বলেছি তোমাদের যে শিশুর নাভিরজ্জু কেটে ফেলার পর থেকে 2 সপ্তাহ পর্যন্ত এই স্তরকে স্থায়িত্বকাল, আবার স্তরের স্থায়িত্বকাল বা ওই যে নবজাতক কাল আর কি। আর নবজাতকের অভিযোজন এবং সংগতি বিধানের এটার মধ্যে যেমন তাপমাত্রা, শ্বাস প্রশ্বাস, খাদ্য গ্রহণ, নিষ্কাশন প্রক্রিয়া, এই বিষয়গুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমি দেখব যে পরবর্তী ইয়েতে যে নবজাতক দের বৈশিষ্ট্য বা একটা শিশু জন্মাবার পর। বলো বলো ম্যাম, এখানে বলছে যে পিরিয়ড অফ নিওনেট, এটাই কি নবজাতক কাল? না, কোথায় বলছে বলো আমাকে। এই যে নবজাতক কাল যে এখানে বলছে আর কি না পিরিয়ড। হ্যাঁ, আমরা তো পিরিয়ড মানে তো বলি যে মানে মেয়েদের যে মাসে মাসে হয় যে ইয়াটা, ওটাকে বোঝায় না? না না না, এটা হচ্ছে যে তাহলে এখানে প্রসব মানে প্রসব পরবর্তী সময়, প্রসব পরবর্তী সময়ের কথাটা বলছে এটা। মানে প্রসব পরবর্তী সময় মানে মানে বাচ্চার এখানে দেখো জন্মের পর 15 থেকে 30 মিনিট এই স্তরের স্থায়িত্বকাল। মানে এই স্তরের নাভিরজ্জু থেকে, মানে ওই যে নাভির সাথে যে মায়ের নাড়ির সঙ্গে যে জয়েন্টটা থাকে, এইটা কাটান মানে কেটে বাচ্চাকে ওই পেট থেকে বের করে নিয়ে আসে। নিয়ে আসার পরে তাকে যে শ্বাস প্রশ্বাস এবং রক্ত সঞ্চালন এগুলার প্রতি এগুলার সাথে তাকে অ্যাডজাস্ট করা হয় আর কি। তো এখন দেখো যে এটা প্রসব পরবর্তী সময় পিরিয়ড অফ এটার ইয়েটা বলছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন দেখো যে তোমাদের নবজাতকের বৈশিষ্ট্যের মধ্যে কি কি পড়ে। নবজাতকের মানে একটা বাচ্চা জন্মাবার পর যে নবজাতক তার যে বৈশিষ্ট্য, হ্যাঁ, কি কি বৈশিষ্ট্য দেখা যায়, যেমন কোন কোন শিশু 280 দিনের কিছু আগে অথবা কেউ 280 দিনের কিছু দিন পর ভূমিষ্ঠ হয় বলে সবার ক্ষেত্রে একই হারে বা গতিতে শারীরিক ও মানসিক বিকাশ হয় না। এখানে বিষয়টা হচ্ছে দেখো যে অনেক সময় কোনো বাচ্চা একদম পরিপূর্ণ 280 দিনে জন্মাবার কথা, কেউ 280 দিনের আগে হয়, অনেক সময় কেউ 280 দিনের পরেও হয়। হ্যাঁ, তো যার জন্য যে মনে করো যে 280 দিনের আগে হয়ে যায়, তার কি বিকাশ বা এটা একটু আস্তে আস্তে হবে, তাই না? আর যে ওই ওই জন্যই যে একটা বাচ্চা যেন পরিপূর্ণভাবে তার নির্দিষ্ট সময় নিয়ে জন্মগ্রহণ করতে পারে, এই জন্যই কিন্তু তোমাদেরকে এতক্ষণ এতগুলা কথা বলা। যে গর্ভবতী মায়ের যত্ন, গর্ভবতী মায়ের পরিবার, স্বামী, পরিবারের সদস্য, মানে গর্ভবতী মা নিজে, সবাই যখন পরিপূর্ণভাবে তার প্রতি একটা খেয়াল রাখবে, তখনই সে কিন্তু সম্পূর্ণ পূর্ণ সময়টা নিয়ে একটা বাচ্চা জন্ম দিতে পারবে। তার শারীরিক এবং মানসিক এই দুইটা অবস্থার দিকেই পরিবারের সদস্যদের সবার খেয়াল রাখতে হবে। তো পরবর্তী সময় যদি একটা বাচ্চা কোনো সমস্যা হয়ে যায়, তখন সেটা কিন্তু সবাইকে একসাথে কাটিয়ে ওঠা সম্ভব হয় না। এখানে দেখো যে প্রথমে কি হয়, ওজন এবং উচ্চতা। যে একটা বাচ্চার 3 থেকে 4 কেজি স্বাভাবিক বাচ্চা যখন হবে, হ্যাঁ,
তার 3 থেকে 4 কেজি ওজন নিয়ে যদি জন্মায়, তখনই দেখা যাবে যে না, সে পরিপূর্ণ ওজন নিয়ে জন্মেছে এবং তাকে সে আর কোনো সমস্যা, মানে প্রাথমিক অবস্থায় আর কোনো সমস্যা তার হবে না। জন্মের পর শারীরিক বর্ধনের হারের পরবর্তী সময়ের তুলনায় দ্রুত জন্মের পরপরই ওজন কিছুটা হ্রাস পেলেও 10 দিন পর থেকে আবার বৃদ্ধি পেতে থাকে। মানে এটা কিন্তু স্বাভাবিক অবস্থা। যেমন তখন বাচ্চাটা একটু পানি বা এই জাতীয় জিনিসগুলা পেটের মধ্যে থাকে, যার জন্য ওর সাথে সাথে ওজনটা হয়তো কমে যায়, কিন্তু পরে আবার যখন সে মায়ের দুধ খায় বা খেতে থাকে, তখন আস্তে আস্তে তার ওজন আবার বেড়ে যায়। এখানে দেখো শিশুর মাংসপেশি এবং অস্থি যেমন আস্তে আস্তে মাংসপেশি, মানে বিশেষ করে শিশুর প্রত্যেকটা জিনিস বাড়তে থাকবে। প্রত্যেকটা জিনিস প্রতি ধাপে ধাপে প্রতি মাসে বাড়তে থাকবে। আমি আর এটা তোমাদের ডিটেলস বলবো না। যে বর্ধনের আনুপাতিক হার, এখানে বর্ধন হচ্ছে, বিকাশ হচ্ছে মানসিক, আর তোমাদের পরবর্তী চ্যাপ্টারে আমি পড়াবো। হ্যাঁ, আর বর্ধন হচ্ছে বাহ্যিক, যে তার হাত পা শারীরিক গঠন অন্যান্য জিনিস কি হারে তার বাড়ছে। আনুপাতিক হার মানে প্রত্যেক মাসে তোমার বাড়তে থাকবে, প্রত্যেক মাসে বাড়তে থাকবে। এখন দেখো এখন যেটা শরীরবৃত্তীয় প্রক্রিয়া, শরীরবৃত্তীয় প্রক্রিয়া দেখো, যে শরীরবৃত্তীয় জন্মের সময় শিশুর স্নায়ুতন্ত্র অপরিণত অবস্থায় থাকে বলে তাকে শারীরিক প্রক্রিয়া সমূহ ভারসাম্য বজায় থাকে। এখন শরীরবৃত্তীয় প্রক্রিয়া, এই হচ্ছে তোমাদের মানে আজকের পড়া, যে এইটুকু যতটুকু আমি পড়িয়েছি। বলো, কারো কোনো প্রশ্ন আছে? জি না ম্যাম। আচ্ছা, তো যাই হোক, নবজাতক পর্যন্ত পড়ালাম। এরপরে তোমাদের আমি পড়াবো যে প্রসূতি মায়ের, এখানে দুইটা ভাগ, একটা হচ্ছে নবজাতক আর একটা হচ্ছে প্রসূতি মায়ের যত্ন বা শিশুর আমরা টিকা। এটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের পড়াবো। আর পরীক্ষার বিষয়টা তোমাদেরকে আমি আজকে একটু আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু টাইম হচ্ছে না। ঠিক আছে, আমি নেক্সট ক্লাস বলতে জিনাত ম্যাডামের ক্লাসে তোমাদেরকে সিলেবাসটা বলে দেওয়া হবে। বুঝতে পারছো সবাই? সবাই ভালো থাকবে। ম্যাম কয় মিনিট আছে? আমার বেশি না, 3 মিনিট আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, 3 মিনিট আছে। কোনো ম্যাম প্রশ্ন? 3 মিনিট আছে, কিছু বলবে? বলো। কোনো ম্যাম প্রশ্ন? কিছু বলবো না। নাদিয়া খানম, ও কি দেখেন তো লাইনে আছে কিনা, আমাদের সাথে ক্লাস করতেছে। নাদিয়া খানম? হ্যাঁ হ্যাঁ, কি দরকার তোমার? ম্যাম, ওর সাথে আমাদের সব সাবজেক্ট মিল আছে কিনা ওটা জানার জন্য। আচ্ছা, আছে নাদিয়া খানম, দেখি তুমি। হ্যাঁ আছে, নাদিয়া খানম আছে। ওকে একটু কথা বলতে বলেন। হ্যাঁ নাদিয়া, আছো তুমি লাইনে? নাদিয়া, নাদিয়া তো প্রথমেই আসলো। আছো? হ্যাঁ বলো, তোমার ফ্রেন্ড কিছু বলতে চাচ্ছে, শোনো। তোমার কি কি সাবজেক্ট একটু বলবা? এটা তোমরা বাংলা, ইংরেজি, আইসিটি বাদ দিয়া। হ্যাঁ তোমরা পরে কথা বলে নিও। হ্যাঁ, সবাই ভালো থাকবে।